থেকে বেশি শোকের মধ্যে দল হিসেবে বিএনপির শোকের দিন তারা 7 দিনের শোক ঘোষণা করেছে। একটা শোকাবহ পরিবেশ যখন চলছে তখন তার মধ্যে বিএনপি আজকে একটা বড় সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। হাজার বছরের শ্রেষ্ঠ টুকাই আসিফ মাহমুদ সজীব ভুইয়া গত 15 মাসে উপদেষ্টা পরিষদে দুর্নীতি করে প্রায় 7.5 কোটি টাকার মালিক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লুটপাট করে টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছে। কাতারে এই প্রপার্টি আছে, দুবাইয়ে ফ্ল্যাট আছে, কাতারে বাংলো আছে। ভাবতে পারেন আপনারা সুইজারল্যান্ডেও তার সবকিছু ঠিকঠাক করা আছে। বাংলাদেশের জন্য আমি ফেসিল করিম মাসুদ। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন, আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট, একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমি ফেসিল করিম মাসুদ। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন, আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট, একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। আমি দেশ ছেড়ে চলে এসেছি, এখন দুবাইতে আছি। আমার দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল, যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি। আর আপনারা এই হাতি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন। তাদের কোনো দোষ নেই, তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রানি করছেন, যেভাবে পারছেন সেভাবে অত্যাচার করছেন। আসলে এটা বলে বোঝানোর মতো না। আপনারা অনেক অত্যাচার করছেন, মিথ্যাভাবে তাদেরকে ফাঁসিয়েছেন, আমাকে ফাঁসিয়েছেন। হ্যাঁ, হাদির সাথে আমার সম্পর্ক ছিল। আমি গিয়েছিলাম তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে, আমি যেহেতু ব্যবসা করি, আমার একটা আইটি ফার্ম আছে, তো দীর্ঘ 10 বছর তো আমি বিজনেস করছি। এই আইটি ফার্মে অনেক কাজই হয়, সব সরকারি কাজ হয়। তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয়, একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয়। তো এই 2টা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম। সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল। আমি তাকে 5 লাখ টাকা দিয়েছি, অগ্রিম চেয়েছিল, এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো, এগুলোর ডোনার হিসেবে আমাকে থাকতে বলেছিল। আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি। এবং লাস্ট যেদিন শুক্রবার, ওই দিনে তাকে আমি 10,000 টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্য। এখন কথা হচ্ছে, আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। এগুলো যেহেতু হাতের সাথে জামাতের একটা কানেকশন আগে থেকেই ছিল, ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে। ওই বাইকের মধ্যে আমি ছিলাম না, এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোট ভাই ছিল না। আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে। এখন কি বলবো, এই জন্য আমার পরিবার ভুক্তভোগী। আমার পরিবারকে আপনারা মিথ্যাভাবে এত জঘন্যভাবে যে অত্যাচারগুলো করছেন, এটা আসলে কাম্য না। আমি এটা প্রতিবাদ জানাই, তীব্র প্রতিবাদ জানাই। এটার একদিন সুষ্ঠু বিচার হবে। এই ঘটনার সাথে আমার পরিবার, আমি কোনোভাবেই জড়িত না। আর আপনারা যেই ব্যাংকের টাকার কথা বলছেন, এগুলো আমার কামানো টাকা, আমার সরকারি বিলের টাকা। আমি এবছর 9 লাখ টাকা ট্যাক্স পে দিয়েছি, ট্যাক্স পে করেছি। প্রতি বছরই আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই। এগুলো প্রত্যেকটা হিসাব আছে। হাজার বছরের শ্রেষ্ঠ টুকাই আসিফ মাহমুদ সজীব ভুইয়া গত 15 মাসে উপদেষ্টা পরিষদে দুর্নীতি করে প্রায় 7.5 কোটি টাকার মালিক। আই রিপিট এগেইন, প্রায় 7.5 কোটি টাকার মালিক এই ফকিনীর বাচ্চা, যে খাইতে পারতো না, ঘুমাইতে পারতো না, হলের পাতলা ডাইল খাইতো, যে কিনা একটা জুতা পড়তে পারতো না দাম দিয়ে কিনে, নিউ মার্কেটের সেই ঢাকা কলেজের অপোজিট থেকে ফুটপাথ থেকে জিন্স প্যান্ট টি শার্ট কিনে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতো। এই পোলা এখন 7.5 কোটি টাকার মালিক। ভাবতে পারেন আপনারা, বাংলাদেশ আওয়ামী লীগ 16 বছরের শাসনামলে যত দুর্নীতি না করেছে এই পোলারা গত 16 মাসে এর থেকে কয়েক গুণ বেশি দুর্নীতি বাংলাদেশে করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লুটপাট করে টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছে। কাতারে এই
তার প্রপার্টি আছে, দুবাইয়ে ফ্ল্যাট আছে, কাতারে বাংলো আছে। ভাবতে পারেন আপনারা সুইজারল্যান্ডে তার সবকিছু ঠিকঠাক করা আছে। সেও এখন ঘোষণা দিয়েছে নির্বাচনে অংশ নেবে না। অথচ প্রথমত বললো কুমিল্লা থেকে নির্বাচনে অংশ নেবে। কুমিল্লায় তার যে নির্বাচনী আসন, সেখানে প্রচুর পরিমাণ সরকারি অর্থ বরাদ্দ নিয়েছে। এরপর ঘোষণা দিল ঢাকা 10 থেকে নির্বাচন করবে, সেখানেও 2-4 দিন গণসংযোগ করে এখন সবশেষ ঘোষণা দিয়েছে নির্বাচন করবে না। জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আজকে যোগদান করছি। সে বলেছিল না সে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত হবে না, না বিএনপি না এনসিপি, সে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে চায়। পুলাদের মুড সুইং এত দ্রুত হয় নারীদের থেকেও বেশি। সকালে গণ অধিকার পরিষদের নির্বাচন করবে, গণ অধিকার পরিষদের হয়ে, সেটার জন্য মনোনয়ন পত্র নিয়েছিল কিন্তু জমা দেয় নাই। সন্ধ্যাবেলা গিয়ে যোগদান করেছে এনসিপিতে। এনসিপি মুখপাত্র এখন আসিফ মাহমুদ ছেলে। অথচ কথা ছিল গতকাল পর্যন্ত ঢাকা 10 আসন থেকে নির্বাচন করবে স্বতন্ত্র হয়ে। সকাল সন্ধ্যা মুড সুইং করাইতেছে। এই প্রতারকদেরকে আপনারা দেশের নেতৃত্বে দেখতে চান? যারা এখনো এনসিপির উপর ভরসা রাখেন, যারা এখনো ভাবেন এনসিপি আপনাদেরকে নতুন দ্বার উন্মোচিত করে দেবে, আপনারা এখন সেই বিশ্বাস নিয়ে আছেন? এরা যে এক একটা রাজাকারের নাতিপুতি, রাজাকারের বাচ্চা, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী আরো 17-18 মাস আগে বলে দিয়েছিলেন। কেউ তো বিশ্বাস করে না। এখন জামাতে যে যুগ দিয়ে তারা কি বুঝাইলো, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে। এনসিপি জামাতের কুলে সব থেকে বেশি সুন্দর, কারণ তাদের সৃষ্টি জামাতের ভ্রূণ থেকে, জামাতের ডিম্বাণু থেকে, জামাতের শুক্রাণু থেকে। এই বুলারা তো জামাতের কাছে ফিরে যাবে, এটা খুব স্বাভাবিক না? আসিফ মাহমুদ টুকাইয়ের এনসিপিতে যোগদান উপলক্ষে নাহিদ ইসলাম একটা স্টেটমেন্ট দিয়েছে। আসেন আমরা ভিডিওটা একবার দেখি। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্রের দায়িত্ব দিচ্ছি। পার্টির পক্ষ থেকে তাকে মুখপাত্রের দায়িত্ব প্রদান করা হয়েছে, দায়িত্ব দিয়ে দিচ্ছে। এরপর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণভোট নিয়ে আবার একটা স্টেটমেন্ট দিচ্ছে। আসেন সেটাও দেখি। আপনারা যদি গণভোটে হ্যাঁ ভোট দিয়ে নির্বাচিত করেন, এই সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আমি মনে করি যে 100 বছর এগিয়ে যাবে। গণভোট এবং সংস্কার বলা তোর ওইটা দিয়ে ভরে দেওয়া। এদের মতো প্রতারক, এদের মতো বদমাইশ, এদের মতো বেহায়াদেরকে এখনো যারা সমর্থন দিচ্ছেন, এদেরকে যারা লাইক কমেন্ট শেয়ার করেন, সেই গান্ডু শ্রেণী ব্যতীত আপনাদের জন্য মায়া লাগে। আপনাদের এখনো বিবেক জাগ্রত হয় না যে বাচ্চারা আপনাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এরা পরিকল্পিতভাবে দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। সংস্কারের মূলা ঝুলিয়ে গত 15 মাসে যে পরিমাণ অর্থ লুটপাট করেছে, এগুলোর প্রত্যেকটা হিসাব কিন্তু একটা সময় বের হয়ে আসবে। সবাই কিন্তু দেখবো আমরা তখন কি আপনারা সেই মুখ দেখাইতে পারবেন? যারা এখনো তাদের সমর্থন দিচ্ছেন, যারা এখনো তাদেরকে স্নেহ দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, আদর দিচ্ছেন, সোহাগ দিচ্ছেন, আপনাদের লজ্জা থাকা উচিত। আমি আপনাদেরকে বলেছিলাম না, জামায়াত যখন বুঝে যাবে প্রশাসনিক ভাবে তারা তেমন একটা সমর্থন পাবে না, যখন বুঝে যাবে আন্তর্জাতিক সম্প্রদায় তাদেরকে সমর্থন করছে না, যখন বুঝে যাবে বিএনপির কাছে অনেকটা কোণঠাসা হয়ে গেছে, তখন জামাত আরো একটা লাশের রাজনীতি করবে। যেমনটা হাদির লাশ দিয়ে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করার প্রচেষ্টা চালিয়েছিল। হাদি ইস্যু তো ব্যর্থ হয়েছে। জামাতের বিশাল একটা গার্বেজ ইস্যুতে পরিণত হয়েছে হাদি ইস্যু। হাদিকে এখন সবাই জঙ্গি হিসেবে ট্যাগ দিয়েছে, কারণ সে সাম্প্রদায়িক উগ্রবাদী জঙ্গি ছিল, যে টাকার বিনিময়ে মব করতো, যে টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মব করতো, তাদের ঘর বাড়িতে হামলা করতো, গুলিস্তান পার্টি অফিস, ধানমন্ডি পার্টি অফিসে ভাঙচুর করতো। হাদিকে জামাত পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করে, এখন বলতে পারেন হত্যা ফয়সাল করেছে। ফয়সালকে হাদি পর্যন্ত পৌঁছে দিয়েছিল কারা, সেটা কি জানেন? খবর নেন। যদি না জানেন সেক্ষেত্রে আমাকে বলবেন কমেন্ট বক্সে, আমি আগামীকালকে আপনাদেরকে এটা জানাবো। হাদির কাছে ফয়সালকে কে পাঠিয়েছিল, যেটা বলতেছিলাম। আরো একটা লাশ প্রয়োজন জামাতের নির্বাচনকে বানচাল করার জন্য। সেই জন্য আজকে হাদি চত্বর ঘোষণা করা হয়েছে, যে শাহবাগ চত্বরকে, যেখানে গণজাগরণ মঞ্চ হয়েছিল, যেখানে গণজাগরণ মঞ্চের মধ্য দিয়ে রাজাকারদেরকে ফাঁসির কাছে ঝুলানো হয়েছিল, সেই চত্বরকে এখন হাদি চত্বর ঘোষণা করেছে। তথাকথিত ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, পিনাকির অনুসারীরা সেই হাদি চত্বরে আজকে কর্মসূচি দিয়েছিল হাদি হত্যার বিচারের দাবিতে। সেই কর্মসূচিতে গুপ্ত সংগঠনের একজন জাপানিজ 9mm অস্ত্র সহ ধরা পড়েছে, অনেক অত্যাধুনিক পিস্তল। কেন গিয়েছিল সেখানে পিস্তল নিয়ে? সেখানে পিস্তলের কাজটা কি? এই অস্ত্র সম্পর্কে ধারণা দিয়েছে সেনাবাহিনীর একজন কর্মকর্তা। সেই ভিডিওটা আপনারা একবার দেখেন। মানে যেটা পুলিশ ফরেনসিক করছিল ইয়ার মধ্যে ওটা ছিল 80.32 অ্যামুনেশন, সেম প্যাটার্ন অ্যামুনেশন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।